ভিসি নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ক্যাম্পাসে অবস্থান। আসলে আমরা যে সেই প্রশাসন না থাকায়, ভিসি না থাকায় এখন আমরা বাড়িতে বসেও অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। হবিগঞ্জে গ্রাম্য দাঙ্গায় 1 মাসে ঝরল 8 প্রাণ। নিয়মিত ঘটনা ছিনতাই, ধর্ষণ, পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছে সচেতন মহল। নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুরে শুধু বন্যার ক্ষতচিহ্ন। যশোরের ভবদহে টানা বৃষ্টিতে পানিবন্দী 3 লাখ মানুষ। আমার বাবারা এই জলবদ্ধতায় ভুগেছে, এখন আমাদের এই প্রজন্ম আমরাও এই জলবদ্ধতায় ভুগছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, প্রশাসনিক ভবন সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ফলে সকাল থেকে সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের দাবি, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। ভিসি প্রভিসি না থাকায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ একাডেমিক কার্যক্রম। এতে সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। দ্রুত ভিসি নিয়োগ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এর আগে সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আবু তাহের ও প্রভিসি সেকান্দার চৌধুরী এবং বেনু কুমার দে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন একটা ভুতুরে পরিবেশ, এখনো হাঁটলে মনে হয় যেন কোনো জনমানব শূন্য একটা পরিবেশে আছি। আসলে আমরা যে সেই জুন মাসের 12 তারিখের পর থেকে আমাদের আর ক্লাসে ফেরার কোনো নামগন্ধ নেই। হল না খোলায়, প্রশাসন না থাকায়, ভিসি না থাকায় এখন আমরা বাড়িতে বসেও অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী শহীদুল সুমন সেখানে রয়েছেন। সুমন, অচলাবস্থা নিরসনের কোনো উদ্যোগ কি চোখে পড়েছে কিনা আপনার? ইশরাত, এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে বিক্ষোভ করছে। মূল 0 পয়েন্টের সামনেই তারা আসলে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা আসলে স্লোগান দিচ্ছেন। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দাবির মুখে গত মাসের 12 তারিখ আসলে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন তিনি আসলে পদত্যাগ করেন। তার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি 2 জন রয়েছেন তারা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তারাও পদত্যাগ করেন। তারপর থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম সেটি আসলে অনেকটাই ভেঙে পড়ে। শিক্ষার্থীরাও আসলে তারা বিচ্ছিন্নভাবে ইউনিভার্সিটির আসলো, তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি শুরু হয়নি। ফলে এই যে দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ, অনেক শিক্ষার্থীর কিন্তু পরীক্ষা, ক্লাস, কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু তারা যে সেশন জটের যে আশঙ্কা কিংবা সেটি যে তীব্র হচ্ছে সেটির প্রতিবাদী আসলে শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছেন। এর আগেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যের নিয়োগের দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আসলে বিক্ষোভ করছেন বিচ্ছিন্নভাবে। আজকে তাদের যে 24 ঘন্টার আলটিমেটাম ছিল সেটি আসলে গতকাল শেষ হয়েছে এবং তারপর থেকে তারা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি হাতে নিয়েছেন। তার ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, প্রশাসনিক ভবন এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু দপ্তরে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে নতুন যে উপাচার্য নিয়োগ হবে তিনি এসে তাদের যে তালা দেওয়া সেটি আসলে খুলে দিবেন। তার আগ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন এবং তাদের যে কর্মসূচি সেটি আরো কঠোর হবে। সেই কঠোরতা চট্টগ্রাম যে রাঙ্গামাটি সড়ক রয়েছে সেটি তারা বন্ধ করে দেওয়ার কথা বলছেন। সেটিতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে চট্টগ্রামকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকিও আসলে শিক্ষার্থীরা দিয়েছেন। সুমন, ধন্যবাদ আপনাকে। যেসব পুলিশ কাজে যোগ দেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য। সরকার তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছে, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে, এর সুফল দেশের জনগণই ভোগ করবে। যারা কর্মযোগ্য এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেয়। যথা ভালো তারা সবাই জয়েন করে। হবিগঞ্জে বেড়েছে গ্রাম্য দাঙ্গা ও সংঘর্ষ। এসব ঘটনায় 1 মাসে নিহত হয়েছেন 8 জন, উদ্ধার হয়েছে 2 জনের মরদেহ। বিভিন্ন সংঘর্ষে আহত সহস্রাধিক। এসবের জন্য পুলিশের জড়তাকে দায়ী করছেন সচেতন মহল। আর পুলিশ বলছে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দাঙ্গা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন তারা। পূর্ববিরোধের জেরে গত 6 সেপ্টেম্বর সংঘর্ষ হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ, যুবলীগ নেতা সাফু মিয়ার সাথে মন মিয়ার সংঘর্ষের খবর দেয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় 4 ঘন্টা পর। তার আগেই নিহত হন মন মিয়া, আহত অন্তত 30 জন। কাজ করা অবস্থায় আমার আব্বারে গালাগালি করে, তখন আমার আব্বায় তার সাথে একটু তর্কাতর্কি করছেন। সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সে আক্রমণ করছে আমার বাবার উপরে। একটা বাচ্চা, 2টা বাচ্চা একটা একটার সাথে ঝগড়া করছে। এটার লাগে মুরব্বী আছে, তার বাপ চাচা আছে, তারা সংশোধন করবো। তার লগে আমরা কোনো জামেলই আসছিল না, কিন্তু এই বেজালটার নিজের খান্দন দিয়া আমরা উপরে আক্রমণ চালাইছি। যে একটা হইল যুবলীগের সাবেক সভাপতি এলাকাত মানে প্রায় বিগত খুনি আসিনার 16 বছরের ধরে অনেক অন্যায় অত্যাচার কোন রাহাদানির সাথে জড়িত। 2 যুবকের কথা কাটাকাটির জেরে গত 27 আগস্ট বাহুবল উপজেলায় সংঘর্ষে 3 শতাধিক দাঙ্গাবাজ আহত হয়। একই উপজেলায় অটোরিকশা পার্কিং নিয়ে 1 সেপ্টেম্বর সংঘর্ষে জড়ায় শ্রমিকদের 2 গ্রুপ, আহত হয় অন্তত 30 জন। ওই দিনই আজমিরীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয় শতাধিক লোক। সপ্তাহখানেক পর একই উপজেলার শিবপাশায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। পুলিশের খাতায় গত 1 মাসে জেলায় বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 8 জন। মৃতদেহ উদ্ধার হয়েছে আরও 2 জনের। চুরি, ডাকাতি, ছিনতাই আর ধর্ষণের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সুপারের দাবি, সচেতনতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনের মাধ্যমেই দাঙ্গা সহ সব ধরনের অপরাধ দমন করা সম্ভব। এ লক্ষ্যে কাজ করছেন তারা। এই এলাকার লোকজন সহজ সরল কিন্তু ইমোশনাল, খুব ইমোশনাল। এই আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই দাঙ্গাও থাকবে না। সচেতন মহল বলছে, 5 আগস্টের ঘটনার পর মনোবল ভেঙে পড়েছে পুলিশের। নিষ্ক্রিয়তা কাটিয়ে মনোবল বৃদ্ধি করা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহজ হবে না। আগে পুলিশ কোনো মারামারির সংবাদ পেলে তাৎক্ষণিক তারা যেত এবং দ্রুত যেত, সঙ্গে রিজার্ভের ফোর্সও যেত। এখন পুলিশ যেতে আগ্রহী না, তাদের ধারণা যে জনগণ হয়তো তাদের উপর আক্রমণ করতে পারে। যদি মনোবল ফিরে না আসে তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। দ্রুতই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, এমনটাই আশা হবিগঞ্জবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। বন্যায় নেত্রকোনার দুর্গাপুর সীমান্তবর্তী ভবানীপুর গ্রাম জুড়ে এখন ক্ষতচিহ্ন। নষ্ট হয়েছে সেতু, রাস্তাঘাট, কৃষিজমি সহ ঘরবাড়ি। বালুতে ভরাট এক সময়ের খরস্রোতা সোমেশ্বরী নদী, কমেছে পানি ধারণ ক্ষমতা। নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুর। আকস্মিক ঢলে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের সব স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতি হয় সড়কের। কোথাও ভেঙে যায় কালভার্ট, কোথাও সেতু। কাঁচা সড়কের অবস্থা আরো ভয়াবহ। যে রাস্তাটা ছিল, রাস্তাটি অলরেডি বিলীন হয়ে গেছে। এখন প্রতিটা মানুষের বাড়ি ঘর দিয়ে মানুষের যাতায়াত করতে হয়। স্থানীয় উদ্যোগে কিছু রাস্তাঘাট হয়, মেরামত করা হয়, কিন্তু এগুলো খুবই অপ্রতুল। এগুলা স্থায়ী কোনো সমাধান না। তো স্থায়ী সমাধানের জন্য বেড়িবাঁধ সহ একটা শক্ত মজবুত অবকাঠামো তৈরির
তৈরি করা খুবই জরুরি। কোনো রাস্তাও নাই, আমরা বাঙ্গে যাইতেছে, আরো আমরা অত দূরে দুর্গাপুরে আমরা যাইতে পারে না। দফায় দফায় বন্যা আর হুট করে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভবানীপুরের মানুষ। বেহাল সড়কে চলে না কোনো বাহন, পায়ের উপরই ভরসা গ্রামবাসীর। কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে বহুগুণ, রোগী আনা নেয়ার ক্ষেত্রে পোহাতে হয় ভোগান্তি। এমন পরিস্থিতিতে দলবদ্ধ হয়ে নিজেরাই সড়ক সংস্কারে নেমেছে স্থানীয়রা। দুর্ভোগ নিরসনে সরকারি ব্যবস্থা নেয়ারও দাবি তাদের। হাসপাতালে যাওয়ার মতো আমাদের কোনো রাস্তা নেই। এই রাস্তা আমাদের এত দীর্ঘদিন যাবত এই রাস্তা আমাদের এখনো হয় নাই। যুদ্ধের 50 বছর পেরিয়ে গেছে, এই 50 বছরে 50 টাকার কাজও আমাদের এলাকাতে হচ্ছে না এবং হয় না, পাহাড়ে হয় না। দুর্গাপুর থেকে এই 6 থেকে 6.5 কিলোমিটার ভিতরে এই ভবানীপুর গ্রাম। এই গ্রামে কোনো মানুষ, কোনো সাংবাদিক কেউ আসতে পারে না। সড়কের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও। অনেক জিনিসপত্র আমাদের সরকারি মালামালও আমরা নিতে পারি এবং আমাদের যাতায়াত সুবিধা হবে স্থায়ীভাবে বৃষ্টি হলে। এলজিইডি কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার সহ 2টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় রয়েছে কিছু বিধিনিষেধ। সব দিক বিবেচনা করেই কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা অলরেডি ওখান থেকে টোটাল রাস্তাটা আপনার শেষে যে ক্যাম্পটা আছে ভবানীপুর গ্রাম, সম্ভবত ওই গ্রাম পর্যন্ত আমরা টোটাল এস্টিমেটটা করে রাখছি। এদের রাস্তাটা কাজ শুরু হলে আমরা টেন্ডারে যাব, আর সেখানে 2টা ব্রিজও লাগবে। পাহাড়ি ঢলের ক্ষতি থেকে রক্ষায় সোমেশ্বরী নদী খনন, সড়ক সংস্কার সহ দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণের দাবি গ্রামবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জলাবদ্ধতায় দুর্বিষহ যশোরের ভবদহ অঞ্চলের মানুষ। পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। ডুবে আছে বাসাবাড়ি, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। ভেসে গেছে বহু মাছের ঘের। বাড়ির উঠানে কোমর সমান পানি, জলমগ্ন বসতঘর, কোনো রকমে চলছে রান্না। বারান্দা থেকে রাস্তা পর্যন্ত বাঁশের সাঁকোই বের হওয়ার একমাত্র পথ। দুর্বিষহ জীবন যশোরের অভয়নগরের ডুমুরতলার সুপ্রিয়া বৈরাগীর পরিবারের। আমাদের উঠানে জল, অনেক জল, বারান্দা উঠে গেছে, ঘরের ভিতরেও জল। আমার বাবারা এই জলবদ্ধতায় ভুগেছে, এখন আমাদের এই প্রজন্ম আমরাও এই জলবদ্ধতায় ভুগছি। ভবদহ অঞ্চলের যতদূর দুচোখ যায় একই চিত্র। টানা বৃষ্টিতে কয়েকদিন ধরেই জমে আছে পানি, তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবে আছে বাসাবাড়ি, রাস্তা, ধর্মীয় স্থাপনা সহ নানা প্রতিষ্ঠান। ভেসে গেছে অনেক মাছের ঘের। পানিবন্দী 205টি গ্রামের অন্তত 3 লাখ মানুষ। রান্না করে চুলগুলো খাওয়া দাওয়া করতে আছে, আকাশ জল হয়ে গেছে, রান্না করতে এই মাজা জল বানিয়ে রাস্তায় চলে গেছে। স্কুল কলেজে পানির নিচে প্লাবিত, বিশেষ করে আমাদের ভবদহ অঞ্চলের প্রাইমারি সহ হাই স্কুল যতগুলো আছে। আমার সাইড ডেগের তাতে 60 লক্ষ টাকা মতো আমি লস হয়ে গেছে। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এলাকার পানি নিষ্কাশনের পথ হরি, টেকা, শ্রী ও মুক্তেশ্বরী নদী। সবখানেই জমেছে পলি, কম বেশি হয়েছে ভরাটো, নামতে পারছে না পানি। তাই প্রতি বছরই বৃষ্টিতে দুর্ভোগ নিত্যসঙ্গী। বছর বছর যত টাকা স্যাংশন হয় এই টাকাগুলো কোথায় যায়? এবং আমাকে বগুড়া তো এই পর্যন্ত কাজ হয়নি। জোয়ার আধার প্রকল্প বা টিআরএম বাদে অন্য কোনো প্রকল্প কোনো কাজে আসেনি। স্থায়ী সমাধানে টিআরএমটা চালু হোক, আর আমডাঙ্গা খাল আছে, খালটা সংস্কার হোক। সেচ মেশিন বসিয়ে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি খনন চলছে হরিনদে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ একটা সময় পাম্পটা বন্ধ ছিল 2 দিন যাবত, যার কারণে ভবদহ এলাকায় এদিকে অতিরিক্ত বৃষ্টি, পাম্প বন্ধ থাকায় ভবদহ এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 1990 সাল থেকে চলতি বছর পর্যন্ত ভবদহকে ঘিরে নেওয়া হয় 21টি প্রকল্প। এতে ব্যয় দেখানো হয়েছে 600 কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পানি বাড়ছে পদ্মা নদীতে, এতে দুশ্চিন্তায় তীরবর্তী এলাকার মানুষ। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 10 দিনে বন্যার আশঙ্কা নেই। সকাল 9টায় পদ্মার পানি রেকর্ড করা হয়েছে 15.50 মিটার, যা বিপদসীমার অনেক নিচেই রয়েছে। চলতি বছরে গত 16ই আগস্ট পদ্মার পানির সর্বোচ্চ উচ্চতা রেকর্ড করা হয় 16.54 মিটার। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভারত ও বাংলাদেশ অংশে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে পদ্মার পানি কিছুটা বেড়েছে।
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে ওরাও সম্প্রদায়ের 2 দিন ব্যাপী কারাম উৎসব শুরু হয়েছে। কারাম একটি গাছের নাম। ওরাও জাতিগোষ্ঠীর মানুষ কারাম ডাল কেটে স্থায়ী ও অস্থায়ী পূজা মণ্ডপে পূজা দেয়। নাচ, গান আর গল্প বলার মধ্য দিয়ে চলে উৎসব। সহকর্মী পার্থ সারথী দাস সাক্ষী হয়েছিলেন কারাম উৎসবের। দেখে আসি কিছু মুহূর্ত। এটা আমাদের নিজেদের ভাষায় আমরা কথা বলি, নিজেদের ভাষায় গান করি, নিজেদের ভাষায় নাচ করি। আমরা এই উৎসবে অনেক মজা করি, আনন্দ করি, পিঠা পুলি বানাই। আমরা ওদের সাথে এমন ভাবে আছি বাঙালি হিসাবে, কেউ চাচা, কেউ ভাই, কেউ বোন। ক্ষুদ্র ক্ষুদ্র এই জাতিগোষ্ঠী বাংলাদেশে রয়েছে, তাদের যে কি নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে, জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরগাঁওর পক্ষ থেকে এটা বজায় থাকবে এবং আমরা চাই প্রতি বছর যেন এই ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবটা উদযাপিত হয়। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।